কৌতূহলবশত সে বাইরের দরজা খুলতেই দেখে একটা মহিলা, সাদা শাড়ি পরিহিতা এক যুবতী মেয়ে তার উঠোনে এসে দাঁড়িয়েছে। বৃষ্টিতে তার সারা শরীর ভিজে গেছে। সাদা শাড়ি তার শরীরকে যেন চাপটে জড়িয়ে ধরেছে। ভারী ক্ষীণ স্বরে মেয়েটি হঠাৎ বলে ওঠে, এই ঝড়জলের রাতে আমায় একটু আশ্রয় দেবেন? অনেকটা পথ অতিক্রম করে এসেছি, সবার দ্বারে গিয়ে একটু আশ্রয় চেয়েছি, কিন্তু কিন্তু কেউ দরজা পর্যন্ত খোলেনি। সেসব অনেক আগের কথা। তখন আমরা বেশ ছোট। পূর্বপুরুষদের এই গ্রাম অভিশপ্ত ছিল। একদল কাপালিক এ জঙ্গলে তন্ত্র সাধনা করতেন। প্রতি অমাবস্যার রাতে এখানে নরবলি হতো। সে রক্ত উৎসর্গ করা হতো শয়তানকে। রঘু কাকা চায়ের পেয়ালায় চুমুক দিয়ে কথাটা বললেন। ইতিমধ্যেই সন্ধ্যার আসর প্রায় জমে গিয়েছিল। পাড়ার ছোট্ট চায়ের দোকানটি তখন জনকয়েক ব্যক্তি ও মধ্যবয়স্ক মানুষের সমাগমে ভরে গিয়েছিল। বৃদ্ধ হরি কাকা ফুটন্ত চায়ের উষ্ণ ধোঁয়ায় বাইরের সমস্ত আলোচিত বিষয়বস্তু শুনে হাসি মুখে মন্তব্য করছিলেন। গ্রামের কয়েকজন বৃদ্ধ রঘু কাকার কথায় সমর্থন জানাচ্ছিলেন ঘাড় নাড়িয়ে। সেই আসরেই উপস্থিত অনুরাগ ঠিক সেই সময় ছন্দকাতন ঘটিয়ে বলে ওঠে, গল্প তো জমে উঠেছে দেখছি। রঘু কাকা খানিকটা বিরক্ত হয়ে বলেন, আহ, যা জানো না সে বিষয়ে মন্তব্য করো কেন? আচ্ছা বেশ, তবে আমি থামলাম। তবে সেই কাপালিকের যজ্ঞে কি লাভ হতো বলুন তো? হতো বই কি, তার জন্যে আমরা সুস্থভাবে বসবাস করতে পারতাম। অপশক্তির হাত থেকে বাঁচাতে তারা অপশক্তিকে বশীভূত করতে চেয়েছিলেন, কিন্তু শয়তানের ক্ষুধা বড্ড বেশি। তার কুদৃষ্টির থেকে রক্ষা পেতে একজনকে তার বলি হতে হতো। এই বাস্তু ভালো নয়, দেখছো না? দিন দিন অপমৃত্যু বেড়েই চলেছে। আগে সব হতো না। শয়তানের দৃষ্টি রয়েছে এই গ্রামের ওপর, তার রোষেই এত প্রাণহানি। গ্রামের কয়েকজন পুরনো বাসিন্দা এখন নীরব থেকে দীর্ঘশ্বাস ফেলছেন। রঘু কাকার কথায় গুরুত্ব না দিয়ে অনুরাগ চায়ের দাম মিটিয়ে সেই স্থান ত্যাগ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অনুরাগ কলকাতা শহরে বেড়ে উঠেছে। সেখানেই মেডিকেল বিভাগে পড়াশোনা সম্পূর্ণ করে মানুষের উপকারে ও নিজের সম্প্রতিতে একটা গবেষণা করার জন্য পুরুলিয়ার বাঘমুন্ডি শহরের ভিতরে একটি প্রত্যন্ত মফস্বল এলাকায় সে তার এক বন্ধুর রজতের বাড়িতে এসে রয়েছে। সে আর তার গ্রামের বাড়িতে থাকে না। মা বাবাকে নিয়ে এই 2 বছর হলো সে তার একটা ফ্ল্যাটে থাকে। সুযোগ সুবিধা ও কর্মস্থল নিকটে হওয়ায় সে সেখানেই থেকে যেতে চায়। আর গ্রামের বাড়িটা এক দূর সম্পর্কের কাকার নজরে রেখে যায়। সেই দূর সম্পর্কের কাকাই হলেন রঘু কাকা। সম্পর্কে তিনি কাকা হলেও বয়স তেনার 60-এর ঊর্ধ্বে। পেশায় তিনি একজন মুদি ব্যবসায়ী। বিয়ে থা করেননি, একাই থাকেন। তিনি তন্ত্র সাধক হতে চেয়েছিলেন, কিন্তু পরিবারের আপত্তি থাকায় কখনো সাধনা করে ওঠা হয়নি। তবে সাধক না হলেও এই বিষয়ে তিনি চর্চা রাখেন। অনেকে সাধনা করে যা জানতে পারেন না তা তিনি খুব জানেন। তাই তো গ্রামের মানুষেরা তাকে মান্যগণ্য করে। শিশুদের বাতাস লাগলে তিনার কাছে নিয়ে আসে। এছাড়াও তিনি বিভিন্ন টোটকার প্রতিকার জানেন।
তাই রজতকে বেশ ভাবতে হয়নি। বন্ধু অনুরাগকে সাহায্য করতে রজত তার থাকার ব্যবস্থা নিজের বাড়িতেই করে দেয়। সন্ধ্যা প্রায় ভালোই হয়েছে। ঘরে ঘরে মেয়ে বউরা সন্ধ্যা বাতি দিচ্ছে। সেই দূর থেকে শঙ্খধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। অনুরাগ এক মনে পুরনো একটা গানের সুর গুনগুন করতে করতে কাঁচা পথ ধরে বাড়ির দিকে হাঁটতে থাকে। সন্ধ্যা নেমেছে, তাই বাতি স্তম্ভগুলোয় আলো জ্বলছে। আলোতে পথটিও বেশ সুন্দর লাগছে। তবে পথটুকু আলোকিত হলেও পথের ধারের জঙ্গলটা যেন গহীন অন্ধকার। যতদূর চোখ যায় বড় বড় শাল, শিরীষ, মহুয়া, সেগুন গাছগুলি তাদের বিশাল মাথা ও দেহ দিয়ে যেন আকাশটাকে ঢেকে রেখেছে। যেন অন্ধকারকে সঙ্গী করেই তারা দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ হাঁটতে হাঁটতে কেমন যেন খসখস করে পাতার শব্দ হয়, যেন তারই সাথে কেউ হেঁটে চলেছে এই একাকী পথে। নির্জন পথে হঠাৎ যাত্রীর উদয় হলে ক্ষণিকের ভয় লাগাটা স্বাভাবিক। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর সুর থামিয়ে অনুরাগ ঘাড় ঘুরিয়ে দেখে। দেখতে গিয়েই একটা পুরুষালী হাত আচমকা তার কাঁধে এসে থামে। খানিকটা চমকিত হওয়ার পর একটা পরিচিত কণ্ঠ হঠাৎ বলে ওঠে, গুরুজনেরা বলতেন নির্জন স্থানে কোনো রূপ অযাচিত শব্দ শুনতে পেলে ঘাড় ঘুরিয়ে দেখতে নেই, তাতে অপদেবতার রোষে পড়তে হয়। আপনার অকাঠ্য যুক্তিগুলি বড়ই অদ্ভুত কাকা। আমরা এখন বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে। ওইসব ভূতেরা এখন আর নেই, যা ছিল তা সব গল্পে। তা আপনি মজে যাওয়া আসর ছেড়ে এখানে হঠাৎ? কিঞ্চিত হেসে রঘু কাকা জানায়, তুমি আমাকে অপছন্দ করলেও বয়সে তুমি আমার ভাইপোর সমান। তাই তোমার ভুল ত্রুটিগুলো মার্জনা করে সচেতন করাই আমার কর্তব্য। আমি তোমার পিছুই নিয়েছিলাম। আজ অমাবস্যার রাত, পাশেতে জঙ্গল, তাই খানিকটা এগিয়ে দিতে এলাম। অনুরাগ আর অযথা তর্ক করল না। আসলে রঘু কাকাকে সে নিঃসন্দেহে শ্রদ্ধা করে ও ভালোবাসে। শুধু সে তার পুরনো চিন্তাধারা ও কুসংস্কারগুলোকে মেনে নিতে পারে না। তাই মাঝে মধ্যেই প্রতিবাদ জানিয়ে তার ভুল ধারণাগুলিকে ভাঙার চেষ্টা করে। তাতে অবশ্য কোনো লাভ হয় না। তাদের মধ্যে নিস্তব্ধতা ও কথোপকথন চলাকালীন তার বাড়ির সামনে এসে উপস্থিত হয় অনুরাগ। কিছু বলার আগেই রঘু কাকা চলে গেলেন। বর্তমানে অনুরাগ যেখানে থাকে সেখান থেকে বেশ খানিকটা ফাঁকা জায়গা ছেড়ে রঘু কাকার বাড়ি। অনুরাগ নিজেই খাবার তৈরি করে নেয়। মাঝে মধ্যে রঘু কাকা এসে ভালো মন্দ খাবার দিয়েও যায়। অনুরাগ রাত জেগে অনেক সময় মেডিকেল আর্টিকেল স্টাডি করে। প্রায় দেরিতে ঘুমানোর অভ্যেস তার। রঘু কাকা ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেক দিন একবার হলেও অনুরাগকে খোঁজ নিয়ে যায়। অনেক সময় বাড়ির পিছনের বাগানটাও একবার করে প্রদক্ষিণ করে যায়। আসলে এই গ্রামের রাত ভারী অদ্ভুত। যতই রাত বাড়ে ততই যেন জঙ্গল থেকে কিসের একটা শব্দ ভেসে আসে। প্রতি রাতেই তো শুনতে পাওয়া যায়। শব্দটা ঠিক স্পষ্ট নয়, তবে কিছুটা গোঙানির মতোই তা শুনতে লাগে। এখানকার গ্রামের মানুষদের ধারণা সাধকদের সাধনা অপূর্ণ থাকায় শয়তানেরা মুক্ত হয়ে ঘুরে বেড়ায় সেই জঙ্গলে, আর পরবর্তী শিকারের জন্য তারা মানুষকে মায়ায় ফেলে। আর সেই সময় মানুষকে কবলে পেলে তার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। গ্রামবাসীদের মনে এই ভয় থাকার দরুন রাত 9টার ভিতরেই তারা সকলে ঘুমিয়ে পড়ে এবং
ভোরের আলো ফুটতে না ফুটতেই তারা সকলেই ঘুম থেকে উঠেও পড়ে। গ্রাম্য পরিবেশ, শাল, শিরীষ, মহুয়া, সেগুন, এছাড়াও সবুজ অরণ্য আর ছোট বড় পাহাড়ের ছোড়া নিয়ে মনোরম পাহাড়ি পরিবেশ। পাহাড়ের ঢালে আদিবাসী গ্রাম আর চারপাশের ক্ষেত। গ্রাম্য পরিবেশে আপ্লুত হয়ে বেশ ভালোই দিনগুলো কাটছিল অনুরাগের। ইতিমধ্যেই গ্রামের সকল মানুষের সাথে ভালোই ভাব জমেছে তার। সপ্তাহে একবার করে চেক আপ করে সকলের। তার চিকিৎসায় গ্রামের সকলে ছোটখাটো সমস্যা থেকে মুক্তি পেয়েছে। নির্ঝঞ্ঝার দিনগুলি খুব সুন্দরভাবেই অতিবাহিত হচ্ছিল। কিন্তু এক রাত্রে খাওয়া দাওয়া শেষে অনুরাগ ছোট্ট একটা হলুদ বাল্বের আলোয় আর্টিকেল পড়ছিল। তখন প্রায় মধ্যরাত, সময়ও বুঝি শিথিল হয়ে পড়েছে। ঠিক সেই সময় জানলার বাইরের দিক থেকে একটা শব্দ ভেসে আসতে থাকে, যেন কারোর পায়ের শব্দ। গ্রাহ্য করে না অনুরাগ, কিন্তু শব্দটি আরো বেশ কিছুবার শুনতে পাওয়া যায়। আশ্চর্যের বিষয় হলো, এই এত রাত্রে কে এদিকে আসবে? আর রইল কথা রঘু কাকার, তিনিও আসেন ঠিকই, কিন্তু এত রাত্রে তারও আসার কথা নয়। তাহলে কে? পায়ের শব্দটি যেন আরো একটু কাছ থেকে শোনা গেল, যেন কেউ অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে অনুরাগের বাড়ির সামনের দিক থেকে এগিয়ে আসছে। বাধ্য হয়ে উঠে আসে সে। দড়াম শব্দে দরজাটা খুলে ফেলে, কিন্তু না, কেউ নেই। একটা কুকুরও পর্যন্ত নেই। চারিদিক নিস্তব্ধতায় ছেয়ে রয়েছে, কেউ জেগে নেই। তবে ওটা কিসের শব্দ ছিল? পায়ের শব্দ চিনতে কেউ কখনোই ভুল করে না। তবে কি কোনো বিড়াল বা কুকুর খাবারের সন্ধানে এদিকে এসেছিল? যদি এসেও থাকে, তবে এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? এই সমস্ত প্রশ্নই মাথায় ঘুরপাক খেতে থাকে অনুরাগের। অনুরাগ দরজা বন্ধ করে ঘরে আসে। সে তার ঘরের জানালা সবসময় খুলে রাখে। রাতের দিকে পাশের বন থেকে ঠান্ডা হাওয়া আসে। সে জানালা থেকে বাইরের দিকে তাকাতেই মনে হলো কোনো ছায়া খুবই দ্রুত গতিতে সরে গেল। অনুরাগ খানিকটা বিস্মিত হয়ে একভাবে জঙ্গলের দিকে তাকিয়ে রইল। গাছের মাথাগুলো হাওয়ায় দুলছে। বাইরের কালশিটে অন্ধকার যেন গাঢ় হয়ে উঠেছে। হঠাৎই তার মনে পড়ে গেল রঘু কাকার সেই কথাগুলো। কাকার কথাগুলো সত্যি হলে আজ থেকে প্রায় বহু বছর আগে ঠিক এরকমই এক রাতে বেশ কয়েকজন তন্ত্র সাধক এই গ্রামে তন্ত্র সাধনা করতেন। না, আর কিছু ভালো লাগছে না। ঘড়ির দিকে তাকাতে সময় তখন 12টা। বিছানায় শুয়ে কিছুক্ষণ আর্টিকেল পড়তে থাকে অনুরাগ। হু হু করে ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে। এক সময় বিকট এক শব্দে সজাগ হয়ে ওঠে অনুরাগ। সে কি এক তীব্র চিৎকার! এরকম শব্দ সে আগে কখনো শোনেনি। কৌতূহলবশত টর্চ নিয়ে বেরিয়ে পড়ে সে। বাড়ির দক্ষিণ দিকের জঙ্গল বরাবর শব্দটি ভেসে আসছে। তার সাথে জনাপাচেক ব্যক্তির কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছে। তবে তারা একই সুরে কি যেন হাওড়ে যাচ্ছে। সেই দিক বরাবর হেঁটে চলেছে অনুরাগ। রাতও তখন অনেক হয়েছে। এখন বিপদে পড়ে কারো সাহায্য চাইলেও কাউকে পাওয়া যাবে না। নির্জন পথ পেরিয়ে জঙ্গলে খানিকটা প্রবেশ করা মাত্রই দূরে আলো চোখে পড়ল তার। সেই আলো যে আগুনের শিখার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মনে হচ্ছে সেই স্থানে কেউ আগুন জ্বালিয়েছে। টর্চের দীর্ঘ আলোর কাছে পিঠেই
সমস্তটা দেখে নেয় অনুরাগ। যতই জঙ্গলের ভিতরে প্রবেশ করে ততই সবটা স্পষ্ট দেখতে পাওয়া যায়। সে শুধুমাত্র কোনো কথা নয়, কে যেন ক্রমাগত মন্ত্র উচ্চারণ করে চলেছে। আর একটু কাছে যেতেই চোখে পড়ল আগুন। তবে ওই আগুন কোনো স্বাভাবিক আগুন নয়, বরং যজ্ঞের কুণ্ডের আগুন। আশপাশটা ভালো করে লক্ষ্য করতে চোখে পড়ল রক্তিম জবা দিয়ে সাজানো রয়েছে যজ্ঞের চারপাশটা। বেশ কিছু উপকরণ রয়েছে সেখানে। দূর থেকে হঠাৎ একটা পেঁচা ডেকে উঠল। এই অন্ধকারে এত দূর থেকে পেঁচার ডাক স্পষ্ট শোনা যাচ্ছে। এবার ভালো করে দেখতে সে আঁতকে উঠল। তার সারা শরীর যেন ঠকঠক করে কাঁপছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। কিছুটা দূরে শায়িত করা রয়েছে এক ব্যক্তিকে, তার উপর অবশ্য লাল কাপড় জড়ানো রয়েছে। ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছিল যেন পরম নিশ্চিন্তে তিনি ঘুমোচ্ছেন। কি মনে হতে অনুরাগ ধীর পায়ে এগোতেই একটা আষ্টানে গন্ধ তার নাকে আসে। তবে এই গন্ধের সাথে সে খুব পরিচিত। হঠাৎই ভয়ে লোম দাঁড়িয়ে যায় তার। এই গন্ধ অন্য কিছু না, বরং রক্তের গন্ধ। পায়ের দিকে তাকাতেই দেখে সে রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যেই তার জুতোয় রক্ত লেগে গিয়েছে, তাজা রক্ত। কিন্তু রক্তের উৎস খুঁজতে গিয়েই যা চোখে পড়ল তাতে তার হাত পা জড়বস্তুর মতো স্তূপ হয়ে গেল। হাওয়ায় খুলে গিয়েছে সেই লাল চাদর। আর তাতেই যে চোখে পড়ল মাটিতে বেশ কিছু শুকনো পাতা ও কাঠের তৈরি বেড়িতে শায়িত করা একটা মাথা কাটা নগ্ন পুরুষের দেহ থেকেই বেরিয়ে আসছে সেই রক্তধারা। যজ্ঞের আগুন দাও দাও করে চলছে, যেন ইতিমধ্যেই ঘি ঢালা হয়েছে তার মধ্যে। কার মন্ত্র উচ্চারণ যেন তীব্র হয়ে উঠল, যেন খুব কাছ থেকে কেউ মন্ত্র পাঠ করছে। অনুরাগ তার ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস টের পাচ্ছে। মন্ত্রের শব্দ ভেসে আসছে ঠিক তার পিছন থেকে। কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। খানিকটা সে ভয় পেল। ঘাড় ঘুরিয়ে দেখতেই সে দেখতে পেল এক সাধক, লাল বস্ত্র, মানুষের খুলি পরিহিত, সারা শরীরে তার ছাই মাখা। অনুরাগকে দেখেই সে হিংস্র হাসি হেসে বলে, সে তার বড় সিঁদুর মাখানো খাড়া দিয়ে সজোরে কোপ মারে অনুরাগের কাঁধে। নিশানার একটুও ভুল হয় না। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে উঠে বসে অনুরাগ। সারা শরীর তার ঘামে ভিজে গেছে। এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখছিল। ঢোক গিলে সে দেখে ঘড়িতে প্রায় ভোর 4টে বাজে। কখন যে বই পড়তে পড়তে অনুরাগ ঘুমে আচ্ছন্ন হয়ে গেছিল তা তার হুঁশ নেই। সেই ভয়াবহ দৃশ্য স্বপ্নে দেখে আর ঘুম আসে না তার। মুহূর্তে মনে হলো এটা স্বপ্ন নয়, সে যেন এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছিল। নিমেষের আতঙ্ক যেন হার্ট ব্লক করে দেওয়ার সমান। বাকি সময়টুকু ঘরে পায়চারি করে সে কাটিয়ে দেয়। সকালবেলা হতেই কিছু মানুষের কথোপকথনের আওয়াজ শুনে ভাবছন্ন কাটে অনুরাগের। দরজা খুলে বেরোতেই সে দেখল তার বাড়ির থেকে খানিকটা দূরে উঠোন বরাবর একটা আধ খাওয়া কুকুরের মৃতদেহ পড়ে রয়েছে। তা দেখে মনে হচ্ছে হিংস্র কোনো পশু তাকে একলা পেয়ে খুবলে খেয়েছে। তবে কোনো পশু এ কাজ করলে তার
দেহটা টানতে টানতে নিশ্চয়ই জঙ্গলে নিয়ে যেত। উচ্ছিষ্ট করে এভাবে লোকবসতি এলাকায় ফেলে যেত না। ইতিমধ্যে সেটাই আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। কে এইরূপ জঘন্যভাবে কুকুরটিকে মেরে ফেলেছে, আর তার দেহ অনুরাগের উঠোনে কি করছে? কয়েকজন লোক এই সমস্তই বলাবলি করছিলেন। তার মধ্যেই রঘু কাকা এসে অনুরাগকে জিজ্ঞেস করলেন, তুমি কি টের পেয়েছিলে কুকুরের আর্তনাদ? না, মানে আমি তো আপনাদের মতোই এখন বিষয়টা জানলাম। তবে তবে কি? কালকে কেউ আমার জানলার আশেপাশে ঘোরাঘুরি করছিল। আমি স্পষ্ট পায়ের শব্দ শুনেছি, তবে দরজা খুলতে কাউকে দেখতে পেলাম না। যেন নিমিষের মধ্যে কেউ বাতাসে মিলিয়ে গেল। রঘু কাকার কপালে দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে, যেন তিনিই কিছু অনুমান করতে পেরেছেন। তবে তা প্রকাশ করতে তিনি ভয় পাচ্ছেন। তারপর তিনি আর কিছুই বললেন না। রঘু কাকা ও কয়েকজন লোক মিলে সে মৃত কুকুরটির দেহটি জঙ্গলের দিকে কবর দিয়ে এলেন। গতকালের দুঃস্বপ্নের কথা অনুরাগ আর রঘু কাকাকে বলল না। সারা দিনটা কেমন যেন বিশ্রীভাবে কাটল। মনটা নানা দুশ্চিন্তায় কেমন যেন চঞ্চল হয়ে উঠেছে। বিকেলে অনুরাগ একবার বাড়ির পিছনের দিকের বাগানটায় যায়, খানিকটা এই দেখতে যে ঝোপগুলো বেশি বেড়ে উঠেছে কিনা। রঘু কাকা ছোট্ট গাছগুলির যত্ন নেন এবং আগাছা পরিষ্কার করে রাখেন। বাগানে খানিকটা ঢু মারার পর একটা আশ্চর্য জিনিস চোখে পড়ে। অনুরাগ নিজের পায়ের শব্দের সাথে পরিচিত, তবে এই মুহূর্তে তার পায়ের শব্দ ছাড়াও আরও একটি শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, যা খুব একটা স্বাভাবিক নয়। অনুরাগ এইবার ভীতু না হয়ে বরং খানিকটা সজাগ রইল। কেমন একটা অনুভূতি হতে থাকে তার, যেন কোনো হিংস্র দৃষ্টি তাকে বেশ আড়াল থেকে লক্ষ্য করছে। এক অদ্ভুত অনুভূতি। বার কয়েক ঘাড় ঘুরিয়েও কোনো লাভ হয় না, কারণ অনুরাগ ছাড়া সেখানে আর কেউ ছিল না। হঠাৎই তার চোখ পড়ে ঝোপের আড়ালে, আর চোখ পড়ার নিমেষেই সে দেখতে পেল এক ছায়া খুব দ্রুত গতিতে সরে গেল। সেই ছায়াটি ঠিক কিসের তা বোধগম্য হলো না অনুরাগের। একটা মানুষেরই ছায়া, তবে শিং বিশিষ্ট, আর শিংটি ছাগলের মতো, আর কেমন যেন লোমশ প্রকৃতির। সব সমীকরণ মেলালে যা দাঁড়ায়, সেই বিষয়টা বেশ শিহরণ ফেলানোর মতো। এক দৃষ্টিতে খানিকক্ষণ দেখার পর অনুরাগ বেশ নিরাশ হয়ে বাগান থেকে বেরিয়ে আসে। তার ঘরের সামনে আসতেই তার জানলার কাছে সে 3 আঙুলের একটা পায়ের ছাপ দেখতে পায়, যা কাদা মাটিতে প্রায় গেঁথে রয়েছে। আর কোথাও সেই পায়ের ছাপ দেখা গেল না, যেন 3 আঙুলের সেই পায়ের ছাপটি জানলার কাছে এখানে এসেই ভূমিষ্ঠ হয়েছে। তবে কি কেউ খোঁজে এসেছিল? কিন্তু 3 আঙুল তো কোনো মানুষের হয় না। হয়তো আর 2 আঙুলের ছাপ পড়েনি। খানিকটা এড়িয়ে যায় অনুরাগ। বেলা বয়ে যায়, সন্ধ্যা নেমে আসে। হঠাৎ করে রঘু কাকার আগমন ঘটে। কাকাকে বেশ অন্যমনস্ক মনে হচ্ছিল। তিনি এসে আগে জানলাটা বন্ধ করে দিলেন। বেশ খানিকক্ষণ ঘর বারান্দা ঘুরে দেখে তারপর বেশ শান্তভাবেই অনুরাগকে প্রশ্ন করেন, আচ্ছা, তুমি কি কাউকে দেখেছো? এই প্রশ্নে খানিকটা চমকে যায় অনুরাগ, কিন্তু সে কিছু বলে না। না কাকা। কিন্তু আমার চেয়ে বড় ভয় করছে বাবা। আমার মনে হচ্ছে এবারে শয়তানের দৃষ্টি পড়েছে তোমার উপর। এসব কি বলছেন বলুন তো কাকা? আরে বাবা, তা হয় না। দেখুন, আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না আমার। না, তুমি জানো না
এ শুধু আজকের ঘটনা নয়, এটা চলে এসেছে আমার বাপ ঠাকুরদার আমল থেকে। কি চলে এসেছে? রঘু কাকা বিচলিত হয়ে বলেন, নরবলি দেওয়া হতো এক সময়। গ্রামবাসীরা এরপর ক্ষিপ্ত হয়ে যায় ও তেনাদের আবহকাল ধরে চলে আসা সাধনা যজ্ঞ পণ্ড করে দেয়। ফলে সেই কাপালিকের দল বেজায় চটে গিয়ে অভিশাপ দেয়। কি অভিশাপ? যে শয়তানের আক্রোশ থেকে রক্ষা করতে তেনারা যজ্ঞ করতেন, সেই শয়তানেরই গ্রাস হবে এই সকল গ্রামবাসী। প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এই অভিশাপ দিয়ে তেনারা যেন রাতারাতি কোথায় হারিয়ে যায়। তারপর থেকে আর কাপালিকদের কখনো দেখা যায়নি ঠিকই, তবে তবে কি জানো, এখনো তাদের মন্ত্রপাঠ শোনা যায়। আর কাপালিকদের অভিশাপের ফলে গ্রামের যুবকদের ধীরে ধীরে অপমৃত্যু শুরু হয়। তারা কেউ আত্মহনন করেনি। আশ্চর্যের বিষয়টি হলো, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়, কিন্তু কখন, কিভাবে, তা কেউ জানতে পারে না। টের পাওয়ার আগে একটা তরতাজা প্রাণ নিমেষে শেষ হয়ে যায়। একমাত্র যুবক অবস্থায় যারা এখান থেকে চলে যায়, তারাই প্রাণে বাঁচে। কিন্তু যুবকেরাই কেন? রঘু কাকা ঢোক গিলে বলেন, কারণ ওই সাধকেরা একটি তরতাজা প্রাণকে বেছে নিতেন বলির জন্য। একটি প্রাণের বিনিময়ে এতগুলো মানুষের জীবন মরণ নির্ভর করত। অনুরাগ মনোযোগ দিয়ে সব শুনে বলে, আপনি এসব বিশ্বাস করেন? হ্যাঁ, করি বই কি। কিছু জিনিসের উপস্থিতি আমি যে টের পাই, যা শুভ নয়, যা সকল যুক্তি তর্কের ঊর্ধ্বে। আসলে কি জানো তো, মানুষ বিপদে না পড়লে বিপদের আঁচ বুঝতে পারে না। কেবলই এই ভেবে ভয় করে, না জানি পরবর্তী শিকার কে হবে। যাক, ছাড়ো সব কথা। তোমার কোনো রকম অসুবিধা হলে আমাকে বলবে নির্দ্বিধায়, কেমন? আমার বয়স হয়েছে তো, ঘুম কমে এসেছে, সজাগ থাকি। একটা ফোন করলেই যথেষ্ট, আমি চলে আসব। সাময়িক কিছু বাক্যালাভে চোখে জল চলে আসে কাকার। অনুরাগকে সন্তান সম্য জ্ঞান করেন তিনি, তাই তাকে হারাবার ভয়ে চোখে জল আসাটাই স্বাভাবিক। বেশি কথা না বাড়িয়ে কাকা চলে যায়। যাওয়ার আগে চোখে চোখ রেখে শুধু বলতে পারলেন না, আসছি। অনুরাগ খানিকটা আবেগপ্রবণ হয়ে রঘু কাকাকে হেঁটে চলে যেতে দেখে। একসময় দরজা বন্ধ করে পাশের ঘরে গিয়ে বিশ্রাম নেয়। ঘর বলতে দুটো, তার সাথে লাগোয়া রান্নাঘর ও বাথরুম। জানালাগুলো বেশ বড় বড় সাবেকি গোছের, আর দরজাগুলো বেশ মজবুত, তবে পুরনো হওয়ায় খোলার সময় কাঠের ক্যাচক্যাচ শব্দ হয়। ঘরের রং ফিকে হয়ে এসেছে, শুধুমাত্র কাকার যত্নে এখনো বসবাসের উপযোগী হয়ে রয়েছে। যা কিছু রজত নিয়ে যেতে পারেনি তা হলো পুরনো কাঠের আসবাব আর কিছু ফ্রেমবন্ধ ছবি, যা এই বাড়িতেই রয়ে গিয়েছে। আজ রজতকে ভীষণ মনে পড়ছে অনুরাগের, তাই একটু ফোন করেই ফেলে রজতকে। হ্যালো, হ্যাঁ বল ভাই। কেমন আছিস বল? আমার মা বাবাকে নিয়ে দিব্যি চলে যাচ্ছে।
আমার কথা ছাড়, তোর খবর বল। সব কুশল তো? হ্যাঁ, তোর বাড়িতে নিরাপদেই আছি। কাকা নিত্য খোঁজ খবর নেয়। ইতিমধ্যে পাড়ার সকলের সাথে আলাপ হয়ে গিয়েছে। সবাই ভীষণ ভালো মিশুকে স্বভাবের। আরে হ্যাঁ, জানি জানি, ও পাড়া গায়ের মানুষ তো, নিজেদের ওই ছোট্ট পরিধির মধ্যে সব ওই মিলেমিশেই থাকে। আর তবে বাইরে থেকে এলে কিন্তু ভীষণ খুশি হয় তারা। এই বলছি, তোর রিসার্চের কি খবর? দিব্য চলছে। আমি সপ্তাহে একবার করে সবার চেক আপ করি। উঠোনে কাকা লোক বসার ব্যবস্থা করে দেন। তবে একটা কথা কি জানিস তো, আমি বেশিরভাগ ক্ষেত্রেই যা দেখছি, এখানে প্রত্যেকটা মানুষই কম বেশি রক্তাল্পতায় ভুগছেন। ব্যাপারটা ভীষণ অদ্ভুত, তাই না? কথাটা শোনার পর রজত কোনো উত্তর দেয় না। ফোনের ওপার থেকে কেউ যেন দীর্ঘশ্বাস ফেলে বলে। আচমকা সরবদল হওয়ায় চমকে গিয়ে হাত থেকে পড়ে যায় ফোনটা। ফোনটা স্পিকারে থাকায় স্পষ্ট শোনা যাচ্ছে। রজত ক্রমশ হ্যালো হ্যালো বলে অনুরাগের প্রত্যুত্তর পেতে চাইছে, কিন্তু অনুরাগের মাথা কাজ করে না। একটা অদ্ভুত অনুভূতি যেন ভয়ে তাকে গ্রাস করেছে ভীষণভাবে। একটাই প্রশ্ন কেবল মাথা চাড়া দেয় তার। এখন যদি এটা রজতের স্বর হয়, তবে একটু আগে ওটা কার স্বর ছিল? কে তাকে এই বলে সম্বোধন করল? কেমন অদ্ভুত মেয়েলি তার স্বর। একসময় কোনো রকম উত্তর না পেয়ে ফোন রেখে দেয় রজত। জানালার সামনে এসে দাঁড়ায় অনুরাগ। বাইরে জোরে জোরে হাওয়া বইছে, ঝড় আসছে। তার সাথে শক্ত পাতার কর্মর শব্দ শোনা যাচ্ছে। গুড়গুড় শব্দে মেঘ ডেকে চলেছে, আর সাথে সাথেই তুমুল বৃষ্টি। সময়ের সাথেই নিজেকে স্বাভাবিক করে নেয় অনুরাগ। জানলাটা বন্ধ করে দেয় সে, কিন্তু আবার সেই পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হলো, আর মনে হলো বদ্ধ জানলার ওপারে কেউ টোকা মেরে চলেছে ক্রমশ। কৌতূহলবশত সে বাইরের দরজা খুলতেই দেখে একটা মহিলা, সাদা শাড়ি পরিহিতা এক যুবতী মেয়ে তার উঠোনে এসে দাঁড়িয়েছে। বৃষ্টিতে তার সারা শরীর ভিজে গেছে। সাদা শাড়ি তার শরীরকে যেন চাপটে জড়িয়ে ধরেছে। রুক্ষ এলোমেলো চুলগুলি যেন দীর্ঘদিন যত্ন নেওয়া হয়নি। কিছুটা উড়ছে আর বাকিটা তার মুখে এসে পড়েছে। নগ্ন পাগুলিতে কাদা লেগে রয়েছে। ভারী ক্ষীণ স্বরে মেয়েটি হঠাৎ বলে ওঠে, এই ঝড় জলের রাতে আমায় একটু আশ্রয় দেবেন? অনেকটা পথ অতিক্রম করে এসেছি। সবার দ্বারে গিয়ে একটু আশ্রয় চেয়েছি, কিন্তু কিন্তু কেউ দরজা পর্যন্ত খোলেনি। দরজা না খোলার কারণ বুঝতে পেরে অনুরাগ বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো। অনুরাগকে অনুসরণ করে মেয়েটি ভেতরে ঘরে প্রবেশ করল। অনুরাগ দেখল বাইরে যে প্রবল ঝড় উঠেছে তা আজ থামার নয়। দরজা বন্ধ করে দিয়ে অনুরাগ বলে, তোমার নামটা জানা হলো না। তোমার নাম কি? মেয়েটি কম্পিত স্বরে উত্তর দিল, আগে দামরি। আচ্ছা বেশ, তা কোথা থেকে আসা হয়েছে? মেয়েটি অনির্দিষ্টের দিকে আঙুল দেখিয়ে বলে, ওই ওই জঙ্গলের ওপারে একটা বাড়িতে কাজ করতাম। ওনারা এখন আর থাকবেন না, ওই বাড়ি বিক্রি হবে, তাই আমাকে ছাড়িয়ে দিলেন। জঙ্গলের ওপারে বসতি আছে নাকি? হ্যাঁ, তবে যোগাযোগ নেই। জঙ্গল পারাপার কেউ করতে চায় না। অনুরাগ কথা শুনে রান্নাঘরে গিয়ে কিছু খাবার নিয়ে আসে ডামরির উদ্দেশ্যে, কিন্তু ডামরি কিছুই খায় না। কথা প্রসঙ্গে অনুরাগ জানতে পারে মেয়েটির কেউ নেই, অনাথ। ছোটবেলায় তাকে কুড়িয়ে পেয়েছিল এক দম্পতি।
12 বছর আগে কোনো এক অজানা কারণে তাকে দূর করে দেয় সেই দম্পতি। তারপর থেকেই সে লোকের বাড়িতে কাজ করে খেত। আজ তেনারা চলে যেতে আবার অনাথ হয়ে গেল ডামরি। তাই সে এত রাত্রে এতটা পথ অতিক্রম করে এসে আশ্রয় ভিক্ষা চাইছে। আগন্তুক এই অনাথের উপরে মায়ার বশবর্তী হয়ে অনুরাগ তার ভিতরের ঘরটিতে ডামরির থাকার ব্যবস্থা করে দেয়। অনুরাগ ডামরিকে জানায়, আচ্ছা শোনো, ভিতরে ঘরে তোমার থাকার ব্যবস্থা করেছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এখানে একলাই থাকি, আমি বাইরের এই ঘরটাতেই থাকবো। আর হ্যাঁ, এবার তুমি হাত পা ধুয়ে একটু বিশ্রাম নাও, আর বাথরুমটা কিন্তু ওইদিকে। ডামরি নির্দেশ মতন পা টিপে টিপে বাথরুমের দিকে রওনা দেয়। সেখানে হাত পা ধুয়ে ভেতরের সেই নির্দিষ্ট ঘরে প্রবেশ করে। মেঝে থেকে ফোন তুলে নিয়ে অনুরাগ তার বিছানায় রাখে। নানান চিন্তায় মাথা ভারী হয়ে এসেছে তার। মাথাটা কেমন যেন দপদপ করছে, শরীরটা তার ভালো লাগছে না। তাই না খেয়ে অনুরাগ বিছানায় নিজেকে সমর্পণ করে দেয়। বাইরের বাতাসের তীব্র শো শো শব্দ কানে আসে তার। বিশাল ঝড় উঠেছে বাইরে। এই ঝড় উপেক্ষা করে আজ রঘু কাকা উতরে আসতে পারবেন না। শরীরে বল না আসায় অনুরাগ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। শুরু হয় গা হাতে তীব্র যন্ত্রণা। কিছুক্ষণ পরে চোখ খুলতেই অনুরাগ নিজেকে জঙ্গলের মাঝে খুঁজে পায়। ইতিমধ্যেই তার তীব্র বেদনা সেরে গিয়েছে। নিজেকে একটা গাছের গায়ে কোনো মতে ঠেস দিয়ে বসিয়ে রেখেছে। হঠাৎ এক কোলাহলের শব্দে চোখ চলে যায় খানিকটা দূরে। অনুরাগ দেখে দুই পক্ষের মধ্যে বিশাল বিবাদ চলছে। কয়েকজন লোক মশাল জ্বালিয়ে অপর পক্ষের প্রতি হুঙ্কার জানিয়ে চলেছে। সেই তীব্র চিৎকারের শব্দে যেন শিয়াল কুকুরেরও আঁতকে ওঠার জোগাড়। একদল মারমুখী মানুষের দল কাপালিকগুলিকে মারতে তেড়ে গেল। কাপালিকগুলি অভিশাপ দিয়ে বলে ওঠে, মরবি তোরা, মরবি। আমাদের যজ্ঞ বন্ধ করলি তোরা, তোরা সকলেই মরবি। শয়তান কখনো আপন হয় না, আজ থেকে শয়তানের গ্রাস হবি তোরা। তোরা সকলেই মরবি, মরবি তোরা। এই সব কিছুই অনুরাগের চোখের সামনে ভেসে ওঠে। একটা মন্ত্র খালি কানে ভেসে আসে, মুন্ডমালা বিভূষিতাম, ওং প্রত্যালিরবরং ঘোরং মুন্ডমালা বিভূষিতাম। হঠাৎই বাজ পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। আজও ঘুমের মধ্যেই স্বপ্ন দেখছিল সে। পাশ ফিরে অনুরাগ সবেমাত্র একটু ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎই তার পাশের ঘর থেকে অদ্ভুত কিছু পাশবিক শব্দ ভেসে আসে। শব্দ শুনে মনে হচ্ছে কোনো হিংস্র পশু অতিরিক্ত লালসা ভরা চোখে তার পরবর্তী শিকার গ্রাস করার জন্য প্রতীক্ষা করছে। ইতিমধ্যে অনুরাগ সাবধান হয়ে বিছানা থেকে নেমে ডাকতে থাকে, ডামরি, ও ডামরি, এই তুমি কি শুনতে পাচ্ছ? এই তুমি ঠিক আছো কি? হঠাৎই ঝোড়ো হাওয়ায় ঘরের জানলাগুলি খুলে যায়। হাওয়ায় দুলতে থাকে পাল্লাগুলি। অপর দিক থেকে কোনো সাড়া আসে না। অনুরাগ জানলাগুলো বন্ধ করে দেয়। বাইরে প্রবল ঝড় উঠেছে, তবে সাধারণ ঝড় নয়, যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। প্রকৃতি যেন উত্তাল হয়ে উঠেছে। হয়তো কোনো হিংস্র ঘটনার সাক্ষী হতে সে চাইছে না। লক্ষণ ভালো না দেখে অনুরাগ পুনরায় ডামরিকে ডাকতে থাকে, ডামরি, এই এই তুমি বলে সাড়া দিচ্ছ পাশের না কেন? ঘরের দরজা খুলতেই দেখে ঘরের কোণে ডামরি একটা অতিকায় বিকট রূপ ধারণ করেছে, যার পাটা লম্বা, শীর্ণ, 3টি আঙুল বিশিষ্ট, আর শরীরটা লোমশ প্রকৃতির। মুখটা বুনো ছাগলের মতো আর কিছুটা মানুষের মতো। সে কি
কি এক বীভৎস রূপ! দুটো ধারালো দাঁত যা দুই দিকে বেরিয়ে আছে, যাতে রক্তের দাগ লেগে রয়েছে, আর শরীর থেকে বের হচ্ছে তীব্র মাংস পচা গন্ধ। সেই হিংস্র ভয়ানক অতি প্রাকৃতিক জন্তুটি লালা দৃষ্টিত মুখে তাকিয়ে আছে অনুরাগের দিকে, যেন অন্ধকারের থেকেও কালো সেই অশুভ শক্তিটি এক্ষুনি অনুরাগকে তার গ্রাস হিসেবে গ্রহণ করবে। অনুরাগের চেতনা বুদ্ধি সব লোপ পায়। হিতাহিত জ্ঞান হারিয়ে ভয়ে তীব্র চিৎকার করে ওঠে অনুরাগ। আর সেই শয়তান নিমেষে ঝাঁপিয়ে পড়ে অনুরাগের উপর। প্রচণ্ড শব্দের পর লুটিয়ে পড়ে অনুরাগ, মেঝেতে পড়ে যায়। ইতিমধ্যে তরতাজা দেহটা সেই তীক্ষ্ণ দাঁতের ছাপে খণ্ড খণ্ড হয়ে যায়। সারা ঘর রক্তে ভেসে যায়। ঘরটা কাঁচা মাংসের গন্ধে ভরে ওঠে। শুধু শরীরটায় যতক্ষণ প্রাণ ছিল ততক্ষণ অনুরাগের মনে পড়ে রঘু কাকার কথাগুলো। শয়তান ছলনা জানে, তারা মায়ায় ফেলে মানুষকে, তারপর সুযোগ বুঝে হত্যা করে। শুনছিলেন মৃত্যুফাঁস। আশা করি বন্ধুরা গল্পটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। 6000 সাবস্ক্রাইবার পড়তে আর বেশি দেরি নেই, আপনারা অবশ্যই তাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো একটা ভয়ঙ্কর গল্পে।